হাই ফ্রেন্ড, আমি ডাক্তার সুরজিৎ ঘোষ। আমার চ্যানেল ডক্টর ঘোষ প্রেসক্রিপশনে আপনাকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় বায়োকেমিক টিস্যু সল্ট চিকিৎসায় ওষুধের মাত্রা, শক্তি ও প্রয়োগ কৌশল। ডোজ, পোটেন্সি অ্যান্ড ডিসপেন্সিং মেডিসিন ইন টিস্যু সল্ট থেরাপি ইন বাংলা। যে কোনো চিকিৎসা পদ্ধতিতে নতুন চিকিৎসকদের এক সাধারণ সমস্যা হলো ওষুধ নির্বাচনের পর তার মাত্রা ও শক্তি নির্ধারণ। আর চিকিৎসা পদ্ধতি যদি বায়োকেমিক, টিস্যু লবণ বা হোমিওপ্যাথি হয় তবে তো সমস্যা আরো গভীরতর। একই ওষুধের এত রকম ভিন্ন ভিন্ন শক্তি অন্য কোনো প্যাথিতে আছে বলে আমি জানি না। এই সমস্যা আমাদেরও ছিল। তবে যদি আপনি আলোচ্য পদ্ধতির নতুন চিকিৎসক হন, আমি আপনাকে আশ্বস্ত করছি যে এই ভিডিও যত্ন করে একবার দেখলে আপনার সমস্যা অনেকটা কমে যাবে। মনোযোগ দিয়ে বাড়তি দেখলে আর কোনো সমস্যাই থাকবে না। টিস্যু সল্ট কি শরীরের ক্ষতি করতে পারে? ক্যান টিস্যু সল্ট ড্যামেজ আওয়ার হেলথ? ওষুধ মাত্রেই শরীরে পরিবর্তন আনার ক্ষমতা রাখে, ফলে তার মধ্যে শরীর ক্ষতি করার সম্ভাবনা থেকেই যায়। ওষুধের পরিমাণ কম হলে, তার শক্তি কম হলে ক্ষতির পরিমাণ কম হয়। ভুল ওষুধ দীর্ঘদিন ধরে ব্যবহার হলে শরীরে অবাঞ্ছিত লক্ষণ দেখা দিতে পারে। যেহেতু টিস্যু লবণগুলি শরীর গঠনের উপাদান, কোনো বিজাতীয় রাসায়নিক পদার্থ নয় ও তাতে ওষুধের পরিমাণ খুব কম, তাই ক্ষতির সম্ভাবনা নেই। কিন্তু কিছু বিরূপ লক্ষণ 2-4 দিনের জন্য দেখা দিতে পারে। তবে ভুল ওষুধ, উচ্চ শক্তির ওষুধ দীর্ঘ সময় ধরে খেয়ে গেলে অবাঞ্ছিত লক্ষণও দীর্ঘ সময় থাকে, এটি পরীক্ষিত। তবে শারীরিক ক্ষতির সম্ভাবনা নেই। ওষুধের মাত্রা কাকে বলে? কিভাবে মাত্রা নির্ধারণ করা হয়? What is meant by the dose of a medicine? How is a dose determined? সঠিকভাবে বললে ওষুধের মাত্রা হলো ন্যূনতম সেই পরিমাণ ওষুধ যা রোগীর শরীরে, দেহ ও মন পরিবর্তন আনতে সক্ষম। যেহেতু টিস্যু লবণগুলি কঠিন, তাই ওষুধের পরিমাণ ওজনের এককে প্রকাশ করা হয়। প্রথাগতভাবে গ্রেন একক ব্যবহার হয়ে আসছে চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের সময় থেকে, অর্থাৎ সেই সুদূর 1873 খ্রিস্টাব্দ জার্মানি থেকে, যেখানে সুসলার আবিষ্কার করেছিলেন, তখন থেকেই হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথি সব জায়গাতে গ্রেনটা ব্যবহার করে। একটা গ্রেন মানে বর্তমানের 60 মিলিগ্রাম। আর 1 গ্রাম ওষুধ দেখতে কেমন সেটা তলায় সিরিজে দেখিয়ে দিয়েছি। এটাই আমাদের ইন্ডিয়ার মার্কেটে এটাই পাওয়া যায়। ক্যালকাটা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ার মার্কেটে এই ওষুধই পাওয়া যায়। সাধারণ বিচারে বলা যায় ওষুধের পরিমাণ, মানে ওই যে আমরা মাত্রা নির্ধারণ করবো কি দিয়ে সেটা বলছি, ওষুধের পরিমাণ রোগীর বয়স ভেদে ভিন্ন ভিন্ন হবে। রোগীদের মোটামুটি 3 ভাগে, শিশু, টিনেজার, অ্যাডাল্ট ভাগ করে ওষুধের মাত্রা নির্ধারিত হয়। রোগীর বয়স অনুসারে কোনো কোনো ডাক্তার 1 গ্রেন, 3 গ্রেন, 5 গ্রেন, অর্থাৎ শিশুদের জন্য 1 গ্রেন, টিনেজারদের জন্য 3 গ্রেন, অ্যাডাল্টদের জন্য 5 গ্রেন দিতে বলেন। কেউ বা 1 গ্রেন, 2 গ্রেন, 4 গ্রেন, অনেকে 1 গ্রেন, 2 গ্রেন, 3 গ্রেন, আবার হাফ গ্রেন, 1 গ্রেন, 2 গ্রেন ওষুধ দিয়ে থাকেন। মানে এইরকম নানা রকমের পদ্ধতি চালু আছে। প্রত্যেকটাই কার্যকর। আপনি নিজের মতো বেছে নেবেন। তবে আমি ব্যক্তিগতভাবে শিশুদের 1 গ্রেন, টিনেজারদের 2 গ্রেন ও বড়দের 3 গ্রেন মাত্রায় ওষুধ দিই। কখনো কখনো পরিস্থিতি অনুসারে মাত্রা আরো কমিয়ে দিতে হয়। একটা কথা মনে রাখবেন, ওষুধের ক্ষেত্রে দি লেস দি বেটার। ওষুধ যত কম তত ভালো। প্র্যাকটিস করার সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারবেন কখন ওষুধ কমাতে হবে। টিস্যু লবণ যখন খুব ঘন ঘন দেওয়া প্রয়োজন তখন কি পদ্ধতি অনুসরণ করা হয়? What procedure is followed when tissue salt is to be given in quick successions? বিশেষ কারণে যখন টিস্যু লবণ খুব ঘন ঘন দেওয়ার প্রয়োজন তখন 10 গ্রেন বা 20 গ্রেন ওষুধ 8 বা 16 আউন্স হালকা গরম জলে মিশিয়ে তা থেকে চা চামচের 1 চামচ করে 5 মিনিট বা যেমন প্রয়োজন তেমন সময় অন্তর রোগীকে দেওয়া হয়। রোগীর অবস্থার উন্নতি হলে সময় অন্তর ক্রমে ক্রমে বাড়ানো হয়। ওষুধের পুনঃপ্রয়োগকাল কি রকম হতে পারে? What the different time periods of repetition of medicine? 1. কলেরা, কিডনি পাথরি বা পিত্ত পাথরির মতো প্রাণঘাতী বা অসহনীয় যন্ত্রণাদায়ক অসুখে 5, 10, 15 মিনিট অন্তর ওষুধ প্রয়োগ করতে হয়। ওষুধের কাজ হলে ধীরে ধীরে সময় অন্তর বাড়ানো হয়। চলছে, ওইটাই চলে আসছে, ডট ডট করা আছে মানে চলে আসছে। 2. অ্যাকিউট, সাব অ্যাকিউট জ্বর, সর্দি, কাশি ইত্যাদিতে
2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা অন্তর ওষুধ দিতে হয়। 3, ক্রনিক রোগে দিনে 2 বার, কখনো বা 1 বার মাত্র ওষুধ দেওয়া হয়। ওষুধে উপকার দিলে ওষুধের সময়ান্তর বৃদ্ধি করা হয়। ক্রনিক রোগে উচ্চ শক্তিতে উপকার পেলে ওয়েট অ্যান্ড ওয়াচ করে বা প্লাসিবো দিয়ে দীর্ঘ সময় পরে ওষুধ দিতে হয়, কারণ ওষুধ চলাকালীন দিলে অনেক সময় ট্রাবল হয়। আবার উচ্চ শক্তিতে উপকার হলে অনেক সময় পরবর্তীতে নিম্ন শক্তি ঘন ঘন দিয়ে দ্রুত নিরাময়ও করা যায়। এসব বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, আপনারা যখন প্র্যাকটিস করতে শুরু করলে আরো আস্তে আস্তে বুঝবেন বিভিন্ন ধরনের চাল পদ্ধতি। এখানে 1 আউন্স মানে হলে 28 গ্রাম বা 28 সিসি বা 28 ml জল। পর্যায়ক্রমে বা অন্তর্বর্তী অনুপর্যায়ক্রমে ওষুধ ব্যবহার কাকে বলে? হোয়াট আর মেন্ট বাই অল্টারনেটিং মেডিসিন, ইন্টারকারেন্ট মেডিসিন? যখন দুটি পৃথক ওষুধ, একবার প্রথমটি পরের বার দ্বিতীয়টি, আবার প্রথমটি তারপরে আবার দ্বিতীয়টি দেওয়া হয়, তখন তাকে ওষুধের পর্যায়ক্রম ব্যবহার বলে। যেমন ধরুন ক্যালকেরিয়া ফস, ফেরামপস, পর ক্যালকেরিয়া ফস, ফেরামপস, এরকম ভাবে ব্যবহার হয়ে চলেছে। এটাকে বলা হবে মেডিসিনের অল্টারনেটিং, পর্যায়ক্রমে ব্যবহার হচ্ছে। কোন একটি ওষুধ বা দুটি ওষুধ পর্যায়ক্রমে দীর্ঘ সময় ধরে দেওয়ার মাঝে অন্য একটি ওষুধ একবার দুবার দিয়ে আবার আগের ওষুধে ফিরে গেলে ওই অন্য ওষুধটিকে বলা হচ্ছে অন্তর্বর্তী, ইন্টারকারেন্ট মেডিসিন বা অনপর্যায়ক্রমিক ওষুধ। যেমন ধরুন চলছে ম্যাকফস চলছে, ফট করে মাঝখানে আপনি ক্যালকেরিয়া ফস দিয়ে দিলেন, দিয়ে আবার ম্যাকফসে ফিরে এলেন। এখানে ক্যালকেরিয়া ফসটা কিন্তু অন্তর্বর্তী ওষুধ হলো, ইন্টারকারেন্ট মেডিসিন হলো। টিস্যু লবণ চিকিৎসায় একাধিক ওষুধ একসঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায় কি? ইন টিস্যু লবণ থেরাপি, whether mixture of more than one mixed medicine is permissible. ডাক্তার সুশলার উপরের পদ্ধতি ব্যবহার একেবারেই নিষেধ করে গেছেন। তিনি একবারে একটি মাত্র ওষুধ ব্যবহার করার নির্দেশ দিয়ে গেছেন এবং এইভাবেই অতীত দিনের তাবড় ডাক্তার মিরাকেল করে দিয়ে চলে গেছেন সিঙ্গেল মেডিসিন। তো বর্তমানে আসলে হচ্ছে কি, যত দিন যাচ্ছে তত আমরা জিনিসটাকে মানে ফাঁকিবাজি দিয়ে সস্তা করার জন্য মিক্সচার বানিয়ে নিয়েছি। পেশেন্টের জটিল সিমটম দেখতে পাচ্ছি, 2টো ওইখানে আছে, 3টে ওইখানে আছে, 4টে ওখানে আছে, ওই 3টেকে মিশিয়ে দিলাম। কিন্তু সেটা পদ্ধতি নয়। ভালো করে স্টাডি করলে ওর থেকে একটা মেডিসিন বেরিয়ে আসবে যেটা প্রথমে দিতে হবে। ওটা দেওয়ার পর আবার চেঞ্জ করে আমি দ্বিতীয় আসতে পারি, সেটা দেওয়ার পর চেঞ্জ করে আমি তৃতীয় আসতে পারি। কিন্তু এরকম মিক্সচার করে দেওয়া মানে সোজা কথা নিজের দুর্বলতা, ফাঁকিবাজি। তাই বর্তমানে অনেক কোম্পানি একাধিক টিস্যু লবণ মিশিয়ে নানা রকম পেটেন্ট স্পেসিফিক তৈরি করেছেন। আপনি বাজারে গিয়ে বললেন আমার সর্দি হয়েছে, তার জন্য ওষুধ দিয়ে দিল। আপনার পেট খারাপ, তার জন্য ওষুধ দিয়ে দিল। এবার সেটা যদি স্টাডি করেন দেখবেন পেট খারাপের ওষুধের মধ্যে হয়তো 5টা বায়োকেমিক মেডিসিন বসে আছে, কাশির মধ্যে হয়তো, সর্দির মধ্যে হয়তো 4খানা মেডিসিন বসিয়ে দিয়েছে ওরা। এটা একদমই বিজ্ঞানসম্মত নয়। যাই হোক, যুক্তি অনুসারে সব ফসফেটগুলো যেমন ক্যালকেরিয়া ফস, ফেরামফস, কেলিফস, ম্যাকফস, নেট্রামফস একত্রে মিশিয়ে, বা সব মিউরেটগুলি ক্যালিমিউর, নেট্রামিউর বা একত্রে মিশিয়ে, বা সব সালফেটগুলি যেমন ক্যালিসাল, ক্যালকেরিয়া সাল, নেট্রামসাল মিশিয়ে ব্যবহার তবু অবৈজ্ঞানিক হবে না। কারণ আপনি তখন করছেন কি, এক জাতীয় ওষুধগুলো মেশাচ্ছেন, কিন্তু ফসফেটের মধ্যে আপনি মিশিয়ে দিলেন খানিকটা মিউর, তার মধ্যে মিশিয়ে দিলেন সালফেট, কিন্তু জল খিচুড়ি হয়ে যাচ্ছে। কে কাকে কাজ করবে, কিভাবে কাজ হবে তারা বেশ ডিফিকাল্ট হয়ে যাবে। একসঙ্গে অতগুলো দিলে এগুলো অ্যাকচুয়ালি নিয়ে রিসার্চ করার অনেক সুযোগ রয়েছে। শক্তিকৃত ওষুধ কি? সাধারণ ওষুধের সাথে পার্থক্য কি? হোয়াট ইজ এ পোটেন্টাইজড মেডিসিন? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যান অর্ডিনারি মেডিসিন অ্যান্ড এ পোটেন্টাইজড মেডিসিন? হোমিওপ্যাথি ও বায়োকেমিক বা টিস্যু লবণ চিকিৎসার অনন্যতা লুকিয়ে আছে এদের শক্তিকৃত ওষুধের মধ্যে। শক্তিকৃত ওষুধ ব্যবহার অন্য কোনো চিকিৎসা পদ্ধতিতে নেই। টিস্যু লবণ তৈরি পদ্ধতি: মূল ওষুধের 1 ভাগের সাথে 9 ভাগ স্যাকল্যাক দুগ্ধ শর্করা মিশিয়ে খল নুড়ুতে দীর্ঘক্ষণ, একটা পদ্ধতি বলছে 1 ঘন্টা, একটা পদ্ধতি বলছে 10 ঘন্টা, ঘর্ষণ মর্দন করে তৈরি হয় অনেক শক্তির ওষুধ। তার মানে ধরুন আপনি 1 গ্রাম নিলেন ক্যালকেরিয়া ফস আর 9 গ্রাম নিলেন দুগ্ধ শর্করা, মিশিয়ে খল নুড়িতে, আপনি নিয়ম আছে, সেই নিয়মগুলো ডিটেলস জানতে চাইলে আপনি জেনে নিতে পারবেন। 1 ঘন্টা অথবা 10 ঘন্টা ধরে ঘর্ষণ মর্দন মানে তার মধ্যে আপনি মানে নুড়ি দিয়ে খলের মধ্যে একবার ঘোরাচ্ছেন, নাড়াচ্ছেন, চাঁচছেন, ঠুকছেন, নানাভাবে ঘর্ষণ মর্দন আর কি, ঘষা মাজার মধ্যে আলটিমেটলি ওই সময় পরে যেটা পাওয়া গেল মিক্সচারটা, 10 গ্রাম মিক্সচার, সেটা হয়ে গেল 1x ক্যালকেরিয়া ফস। এবার 1x শক্তির ওষুধের 1 ভাগের সাথে 9 ভাগ স্যাকল্যাক মিশিয়ে উপরোক্ত পদ্ধতি তৈরি হবে 2x শক্তির।
এইভাবেই তৈরি হবে 6x, 12x, 30x, 60x, 100x, 200x ইত্যাদি শক্তির বায়োকেমিক বা টিস্যু লবণ তৈরি হলো এইভাবেই। যদিও মডার্ন পদ্ধতি এটা নয়, মডার্ন সিস্টেম অনেক বেড়ে গেছে। এই পদ্ধতিতে তৈরি হতো যখন প্যাথিটা আবিষ্কার হয়েছে, সেই 1873 খ্রিস্টাব্দে ডক্টর সুসলা যখন আবিষ্কার করেছিলেন, সেই সময় তিনি এইভাবে করেছেন, সমসাময়িক ডাক্তারও এইভাবে তৈরি করতেন, কিন্তু এখন এভাবে করা হয় না। কিন্তু তখন কিন্তু 6x, 12x বেশি করাও যেত না, এখন 200x তৈরি হয়ে গেছে, কারণ এখন মডার্ন সিস্টেম এসে গেছে। 1x থেকে শুরু করে প্রতিটি ওষুধই শক্তিকৃত। অল্প পরিমাণ মূল ওষুধের সাথে বেশি পরিমাণ দুগ্ধ শর্করা মিশিয়ে ঘর্ষণ মর্দনের ফলে ওষুধের সুষম লঘুকরণ ঘটে। ওষুধটা লঘু হয়ে যাচ্ছে, মানে কঠিনের মধ্যেই কঠিন তবু লঘু হয়ে যাচ্ছে, কারণ মিডিয়ামটা বেশি, মূল ওষুধটা কম। জীববিজ্ঞানের শাশ্বত হরমেসের সূত্রানুসারে লঘু দ্রবণ সক্রিয়, ঘন দ্রবণ নিষ্ক্রিয়। এক্স এর আগের সংখ্যা যত বেশি সেই ওষুধ তত লঘু, তা তত বেশি সক্রিয়। পার্শ্ব প্রতিক্রিয়া কম, ওষুধ নির্ভরশীলতা সৃষ্টি করে কম। প্রচন্ড দরকারি কথা, ভালোভাবে পড়ে বোঝার চেষ্টা করুন। সাধারণ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ও ওষুধ নির্ভরশীলতার সৃষ্টি ওষুধ ব্যবহারের সাথে বৃদ্ধি পায়। এইখানে তফাৎ সাধারণ ওষুধের সঙ্গে শক্তিকৃত ওষুধ। শক্তিকৃত ওষুধের অ্যাকশনটা ডাইনামিক অনেক বেশি, তার সাইড এফেক্ট কম, তার ড্রাগ ডিপেন্ডেন্সি কম। সাধারণ ওষুধের সাইড এফেক্ট বেশি, ড্রাগ ডিপেন্ডেন্সি বেশি, সময়ের সাথে সাথে বাড়তেই থাকবে। ওষুধের শক্তি কিভাবে নির্ধারণ করা হয়? হাউ দি পোটেন্সি অফ এ মেডিসিন ইজ ডিটারমাইন্ড। ওষুধের শক্তি নির্ধারণের একাধিক পদ্ধতি আছে। এক, রোগের প্রকৃতি অনুসারে। অ্যাকিউট রোগে সাধারণত 3x, 6x, 12x শক্তির ওষুধ প্রয়োগ করা হয়। রোগ নিরাময়ের দিকে গেলে নিরাময় না হওয়া অবধি ক্রমশ উচ্চতর শক্তি প্রয়োগ করা হয়। খ, সাব অ্যাকিউট রোগে 12, 24, 30x ওষুধ ব্যবহার করা হয়। ক্রনিক রোগে 60x, 100x, 200x ওষুধ ব্যবহার কাজে লাগে। ক্রনিক রোগে উচ্চ শক্তি প্রয়োগে রোগী ভালো থাকলে অনেক সময় নিম্ন শক্তি ঘন ঘন প্রয়োগ করে দ্রুত রোগের নিরাময় সম্ভব। যে শক্তি প্রয়োগে রোগীর উন্নতি হচ্ছে হঠাৎ তা পরিবর্তন করা ঠিক নয়, উন্নতি বন্ধ হলে পরিবর্তন করা উচিত। অ্যাকিউট রোগে 6x, ক্রনিক রোগে 12x দিয়ে শুরু করা নিরাপদ এবং নির্ভরযোগ্য। ওষুধের শক্তি কিভাবে নির্ধারণ করা হয়? সামনে দুটো ডট থাকার অর্থ কন্টিনিউশন হয়ে আসছে। 2 নম্বর পদ্ধতি হলো রোগীর ধাত অনুসারে। ডক্টর গ্রভেল এই মতটা দিয়েছেন। উনি রোগীদের 3টে শ্রেণী তৈরি করেছেন। হাইড্রোজেনয়েড ধাতু, ভিজে স্যাঁতস্যাঁতে স্থানে বর্ষা ঋতুতে এদের রোগ বৃদ্ধি। 3x থেকে 12x শক্তি এদের খুব কাজে আসে। খ হলো অক্সিজেনয়েড ধাতু, রোগীর চেহারা লম্বা পাতলা, ঋতু পরিবর্তনে এদের রোগ বেড়ে যায়, বর্ষায় এরা ভালো থাকেন। এদের জন্য 12x থেকে 30x শক্তি ফলপ্রদ। আর 3 নম্বর ধাতু নিয়ে বলেছেন কার্বোনাইট্রোজেনয়েড ধাতু, এরা বেশিরভাগ হার্ট ও লাঙের অসুখে ভোগেন, শরীরের প্রান্তীয় স্থানে ব্যথা যন্ত্রণায় ভোগেন, অর্থাৎ এক্সট্রিমিটিস যেটা আমরা হাত পা বলি, সব জায়গায় নানা রকম রিউম্যাটিক পেনে ভোগেন। এদের চিকিৎসায় উচ্চ শক্তি সুন্দর কাজ করে। ওষুধের শক্তি কিভাবে নির্ধারণ করা হয়? সামনে ডট দুটো কন্টিনিউশন চলে আসছে। 3 নম্বর, বিশেষ ক্ষেত্রে ফোঁড়া পাকিয়ে ফাটানোর জন্য নির্বাচিত ওষুধের নিম্ন শক্তি ঘন ঘন দেওয়া দরকার। ফোঁড়া বসিয়ে দেওয়ার জন্য উচ্চ শক্তি ব্যবহার করা হয়। শরীরের ভিতর কোন স্থানে সূচ, কাটা ইত্যাদি ফুটে থাকলে বার করার জন্য নিম্ন শক্তি বারবার দেওয়া দরকার। ক্ষতস্থান থেকে নিরন্তর পুঁজ বের হওয়ার থামাবার জন্য উচ্চ শক্তি ব্যবহার করা হয়। যেসব অসুখ নিরাময়যোগ্য নয় তাদের ক্ষেত্রে কখনো উচ্চ শক্তির ওষুধ ব্যবহার করা ঠিক নয়। নিম্ন শক্তির ওষুধ ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দেওয়া হয়, মানে জায়গাটা জাস্ট ম্যানেজ করা, কারণ এটা তো নিরাময়যোগ্য অসুখ নয়। চর্চা করতে করতে বুঝতে পারবেন কোন কোন অসুখগুলো সারবে না। মানসিক হাইপোকন্ড্রিয়া হিস্টেরিগ্রস্ত রোগীদের নিম্ন মধ্যশক্তির ওষুধ দেওয়া হয়, কারণ উচ্চ শক্তি দিলে এদের ভীষণ অ্যাগ্রাভেশন, খুব বাড়াবাড়ি হয়। মানসিক আপনারা বলছেন মেন্টাল কন্ডিশন। হাইপোকন্ড্রিক মানে যারা নিজের অসুখকে খুব বড় করে ভাবে, নানা রকম অসুখকে নিয়ে চিন্তা করে, আমার এই হয়েছে, আমার তাই হয়েছে, এরকম। আর হিস্ট্রিয়া হচ্ছে তারা যারা এই হাসছেন, এই কাঁদছেন, মানে বাইপোলারিটি কি আরো বেশি, ট্রাইপোলারিটি, নানা রকমের মানসিকতার পোলারিটি পাল্টে পাল্টে যাচ্ছে। হাসতে হাসতে কেঁদে ফেলছে, কাঁদতে কাঁদতে হেসে ফেলছে, এরকম ধরনের মানে রহস্যময় বলা যেতে পারে চরিত্র, যারা হিস্ট্রিয়াগ্রস্ত, এইসব রোগীদের কখনোই হাই পোটেনশি দেওয়া হয় না।
রোগীকে ওষুধ খাওয়ানোর বিভিন্ন প্রয়োগ পদ্ধতি কি কি? হোয়াট আর ডিফারেন্ট প্রসিডিওর্স অফ অ্যাডমিনিস্টারিং মেডিসিনস ওরালি? এক, সাধারণ পদ্ধতি, শুকনো ওষুধ রোগীর মুখে দিয়ে জিভের তলায় রেখে দিতে বলা সর্বোত্তম ব্যবস্থা। অর্থাৎ যার যেটা ডোজ হবে, ধরুন 1 গ্রেন হলে 2 গ্রেন হলে 3 গ্রেন যেরকম দেবেন সেটাই শুকনো অবস্থায় মুখে দিয়ে দিন, দিয়ে বলুন জিভের তলায় রেখে দিতে। কেন বলছি এটা ভালো, সর্বোত্তম? জিভের তলায় রেখে দিলে কি হয়, জিভের তলায় যে লালাটা আছে সেই লালার সঙ্গে ওটা আস্তে আস্তে গুলে যায় ওষুধটা এবং শরীরে চট করে অ্যাবজর্ব হয়ে যায়। দারুণ ভালো পদ্ধতি। কিন্তু এটা আমি মুখে দিয়ে বলুন কামড়ে কামড়ে কেউ খেলো বা কেউ মুখে দিয়ে টক করে ঢোক গেলে নিল, সে সোজা চলে গেল একবার স্টমাকে, খুব কাজ হয় না তাতে। কিন্তু এটা অনেক ভালো কাজ হয় এই জিভের তলায় দিলে। জিভের তলাটা একটু গরমও থাকে, অনেক ওষুধ গরমে একটু ভালো গুলে যায়। 2, সদ্যজাত শিশু থেকে 6 মাসের শিশুদের ক্ষেত্রে হাফ গ্রেন ওষুধ ভালো করে গুঁড়িয়ে হাফ চামচ ও চা চামচ হালকা গরম জলের মধ্যে নেড়ে ওষুধ ভালো গুলে যাওয়ার পর শিশুর মুখের কোণ দিয়ে ধীরে ধীরে ঢেলে দিতে হবে। তার জন্য একটা ঝিনুক পাওয়া যায়, ওইটা ইউজ করলে খুব ভালো হয়, সরু মুখওয়ালা। বাচ্চা মায়ের বুকের দুধ খেলে, অনেক বাচ্চা আছে ব্রেস্ট মিল্ক খাচ্ছে, সেখানে ওষুধটা মাকে খাওয়ালে দারুণ সুবিধা হবে। ধরুন আপনি ক্যালকেরিফস দিতে যান বাচ্চাকে, মাকে দিয়ে দিন, মার উপকার হবে, প্লাস সেই ওষুধটা যখন মায়ের বুকের দুধের থেকে বাচ্চা যাবে সেটা আরো সুন্দরভাবে কাজ করবে। এটা সব বাস্তব পরীক্ষা দেখা গেছে। 3, 6 মাস থেকে 3 বছর শিশুদের জন্য হাফ গ্রেন ওষুধ 1 চামচ হালকা গরম জলে মিশিয়ে বাচ্চার মুখে ধীরে ধীরে ঢেলে দিন। 3 থেকে 12 বছর 1 গ্রেন ট্যাবলেট সেই জিভের তলায় রেখে দেওয়া। 12 থেকে 18 2 গ্রেন ট্যাবলেট মুখে দিয়ে জিভের তলায় রেখে দেওয়া। 18 বড়র হচ্ছে 3 গ্রেন ট্যাবলেট, মানে কমন প্রসিডিওর এটা আর কি। টিস্যু লবণ খাওয়ার কি নির্দিষ্ট কোনো সময় আছে? ইজ দেয়ার এনি ডেফিনিট টাইম ফর অ্যাডমিনিস্টারিং টিস্যু সল্টস ওরালি? হোমিওপ্যাথিতে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে অনেক ডাক্তার ভোরবেলা খালি পেটে বা রাতে ডিনারের ঘন্টাখানেক পর ওষুধ খাওয়ার নির্দেশ দিয়ে থাকেন। আবার অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে ওষুধ খাওয়ার আগে পরে 15-20 মিনিট কিছু না খাওয়ার নির্দেশ দেন। টিস্যু লবণের ক্ষেত্রে ওই ধরনের কোনো বাধা নিষেধ নেই। এর মূল কারণ হচ্ছে টিস্যু লবণ যেভাবে কাজ করে আর হোমিওপ্যাথিক ওষুধ যেভাবে কাজ করে তার মধ্যে বেশ পার্থক্য আছে। হোমিও ওষুধ টিস্যু লবণের চেয়েও আরো ফাইনার, আরো সূক্ষ্ম ওষুধ, তার অ্যাডমিনিস্ট্রেশনটা একদম নিখুঁত ভাবে হলে খুব ভালো হয়। টিস্যু লবণে অত রেস্ট্রিকশন লাগে না। তবে এই কথা ঠিক, খালি পেটে ওষুধ খেলে তার শোষণ দ্রুততর হবে, রক্তে তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যাবে শরীরের মধ্যে। টিস্যু লবণ প্রায় হালকা গরম পানীয়ের সঙ্গে খেতে বলা হয় কেন? Why are tissue salts instructed to take with lukewarm drinks often? রসায়ন শাস্ত্রে বলা আছে ফসফেট লবণ হালকা গরম জলে দ্রুত দ্রবীভূত হয়। এটা কিন্তু ফসফেটের জেনারেল কোয়ালিটি লবণ হিসেবে। 12 টিস্যু লবণের মধ্যে আমরা জানি 5টা ফসফেট আছে। বাস্তবিক এদের দেহের দ্রুত শোষণের জন্যই হালকা গরম জল, কথাটা ভালো করে শুনুন, হালকা গরম জল মানে শুধু গরম জল নয়, গরম পানীয় আমি বলি অ্যাকচুয়ালি। জল হতে পারে, চা হতে পারে, কফি হতে পারে, দুধ হতে পারে, যে কোনো তরল, কারণ ওই জল থাকলেই হলো, তাহলে সেটা তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যাবে, যেটা ঠান্ডা জলে হতে একটু সময় নেবে। অন্যদের ক্ষেত্রে সাধারণ জল হলেও অসুবিধা নেই, অর্থাৎ 12টার মধ্যে 5টা ফসফেট, বাকি 7টা তো ফসফেট নয়, তাদের ক্ষেত্রে সাধারণ জল অর্ডিনারি টেম্পারেচার হলে কোনো অসুবিধা নেই। তবে সেই একটা তবে থাকবেই, গরম জল হলে অবশ্যই ওষুধের শোষণ দ্রুতর হবে। টিস্যু লবণের বাহ্যিক প্রয়োগ কখন ও কিভাবে করা হয়? হোয়েন অ্যান্ড হাউ আর টিস্যু সল্টস ইউজড এক্সটার্নালি? ক্ষত বা দগ্ধস্থানে ওষুধ ভালো করে গুঁড়িয়ে বা চূর্ণ আকারে ছড়িয়ে হালকা করে ব্যান্ডেজ করা যায়। এটা কোন কোন ওষুধ হবে, কখন হবে, সেটা কিন্তু মেটেরিয়ামেডিকা বা থেরাপিউটিক্সে থাকবে। পদ্ধতিটা শুধু বলে দেওয়া হচ্ছে এখানে। উষ্ণ জলে ওষুধ গুলে নিয়ে তাতে গজ ভিজিয়ে লোশনের মতো ক্ষতের উপরে ব্যবহার করা যায় এবং প্রয়োজন মতো গজ ওষুধ মিশ্রিত জলে ভিজিয়ে দিতে হয়। এটা আরেক ধরনের পদ্ধতি। আর ধরুন একটা জায়গায় পুড়ে গেছে, আপনি সেখানে ফেরামফস দিতে চাইছেন, আপনি করলেন কি ওই গজটাকে ফেরামফস মেশানো উষ্ণ জলে হালকা, খুব হালকা উষ্ণ জলে ডুবিয়ে নিয়ে ওই ক্ষতের উপরে রেখে দিলেন এবং টাইম টু টাইম ওই লোশন ওই জলটা দিয়ে ওটাকে ভেজাতে থাকছেন, তাহলে কিন্তু জিনিসটা তাড়াতাড়ি হিল আপ করবে ক্ষতটা। 3, গ্লিসারিন, ঘি, ভেসলিন, অলিভ তেলের চূর্ণ ওষুধ মিশিয়ে ক্ষতে বা চর্মপীড়ায় ব্যবহৃত হয়। মানে এটা হচ্ছে এক ধরনের ওই
অয়েন্টমেন্ট তৈরি করে নেওয়া হচ্ছে, গ্লিসারিন অথবা ঘি অথবা ভেজিনা অলিভ তেলের মধ্যে চূর্ণ ওষুধ মিশিয়ে নিলেন, মিশিয়ে নিয়ে এটা তৈরি হলো, সেটাকে ক্ষত দেখানো হচ্ছে। টিস্যু লবণ চিকিৎসা পদ্ধতিতে জোলাপ বা বিরেচক আছে কি? ইজ দেয়ার এনি পার্গেটিভ ইন টিস্যু থেরাপি? বায়োকেমিক চিকিৎসা পদ্ধতির গুরুরা বলে গেছেন, রোগীর দেহে যে লবণের অভাবে কোষ্ঠকাঠিন্য হয়েছে তাই নিম্নক্রম অধিক মাত্রায় ঘন ঘন কয়েকবার হালকা গরম জলের সঙ্গে দিলে অল্প সময়ের মধ্যে পেট পরিষ্কার হয়। মোটামুটি নিম্নলিখিত কারণে কোষ্ঠকাঠিন্য সৃষ্টি হয়: 1. সাইলিশিয়ার অভাবে অন্ত্রের স্নায়ু দুর্বলতার কারণে। 2. ফেরাম ফসের অভাবে অন্ত্রপেশির সংকোচন শক্তি কমে যাওয়ায়। 3. ক্যালক্রিয়া ফ্লোরের অভাবে অন্ত্রের পেশির অক্ষমতার কারণে। 4. নেট্রাম সাল বা নেট্রাম ফসের স্বল্পতার কারণে পিত্ত ঘন হয়ে যাওয়ায়। 5. কেলিমুরের অভাবে পিত্ত নিঃসরণ হ্রাস পাওয়ার জন্য। 6. রক্তে নেট্রামুরের অভাবে অন্ত্রের শ্লেষ্মা ঝিল্লি শুষ্কতার কারণে ইত্যাদি। অর্থাৎ প্রতি ক্ষেত্রেই একটু খুঁজলে স্পেসিফিক একটা সিঙ্গেল ওষুধ পাওয়া সম্ভব, কিন্তু এটা কিন্তু সবসময় থেকে যায়। তবে অনেক সময় চেম্বারে ব্যস্ততার কারণে সঠিক কারণ নির্ণয় করা কঠিন হয়ে ওঠে। তার জন্য কিছু রেডিমেড ওষুধ আমি জোগাড় করেছি সেখান থেকে আমি দিয়ে দিলাম। ক্যালিমিউর 6x আর ন্যাট্রামিউর 30x 10:1 রেশিওতে মিশিয়ে নিয়ে ওষুধ তৈরি করে রাখতে হবে আগে থেকে। অথবা সাইলিশিয়া 30x আর ন্যাট্রামিউর 30x 1:1 রেশিওতে মিশিয়ে। আর একটা হচ্ছে সিম্পলি আছে ন্যাট্রাম সালফ 6x। এগুলো মানে একটা ঠেকা দেওয়ার জন্য চলে, তবে আপনি যদি পারেন বেস্ট রাস্তা কিন্তু প্রথমেই বলা আছে, স্পেসিফিক কারণ খুঁজে বার করুন, একটা ওষুধকে দিন, ঘন ঘন দিতে থাকুন, খুব কম সময়ের মধ্যে আপনি ফল পেয়ে যাবেন, খুব কম সময়ের মধ্যে বলবেন না। আচ্ছা, আজকে ভিডিও আমরা এখানে শেষ করলাম। আপনার দেখার জন্য, শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার এর পরেও যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন, অর্থাৎ ডোজ, পোটেন্সি, ওষুধের অ্যাপ্লিকেশন নিয়ে কোনো সমস্যা থেকে থাকে, আপনি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দিন, আমি উত্তর দিয়ে দেবো।